আব্বার দ্বিতীয় স্ত্রী যখন অন্দরমহলে প্রবেশ করছিল তখন আম্মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। বধূ সাজে সজ্জিত মহিলাটি অন্দরমহলে ঢুকে যখন আনন্দের হাসি মুখশ্রী পানে ফুটিয়ে তুলেছিলেন তখন আম্মা চিরনিদ্রায় চলে গেল। নতুন বধূর বধূবরণ তাকে সাদরে বাড়ির অন্দরমহলে সবাই গ্রহণ করে যখন আম্মার খোঁজ করছিল তখন আম্মা আমাদের ছেড়ে বহু দূরে পাড়ি জমিয়েছেন। রাজবাড়ির অন্দরমহলে চিৎকার চেঁচামেচি শোরগোল শুরু হলো আম্মাকে খুঁজে না পেয়ে। আম্মাকে খুঁজতে তার কক্ষে চলে গেল কয়েকজন দাসী। কক্ষের সামনে দাঁড়িয়ে অনবরত ডেকে চলছিল আম্মাকে, কিন্তু আম্মার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। একসময় দাদিজানকে খবর পাঠানো হলে তিনি কক্ষের দরজা ভাঙার অনুমতি দিলেন। অনুমতি পেয়ে কিছু প্রহরী দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে সবাই হতভম্ব। সেখানে আম্মার ঝুলন্ত মৃতদেহ পড়ে রয়েছে। জনে জনে আম্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল। আব্বা এসে আম্মার মৃতদেহের সামনে বসে রইলেন। পলকহীন চোখে আম্মার মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন। প্রহরী থেকে শুরু করে সবাই কান্নায় ভেঙে পড়ল। আব্বা কিছুক্ষণ পূর্বে বিবাহ করে নিয়ে আসা নতুন স্ত্রীও কান্না করছিলেন। শুধু কান্না করলেন না দাদিজান, তবে তিনি নিচ্ছুপ, কারোর সাথে কোনো কথা বলছেন না। আমার মৃতদেহ নিয়ে যাওয়া হলো। বোনকে কোলে নিয়ে কক্ষে বসেছিলাম আমি, তখন দ্বিতীয় আম্মা কক্ষে প্রবেশ করলেন। সাথে দুজন দাসী ছিল। তাদের মধ্যে একজন বলল, রাজকন্যা বলো, নতুন রানী আপনাদের সাথে গল্প করতে এসেছেন। আপনারা গল্প করুন, আমরা বাহিরে রইলাম। কোনো প্রয়োজন পড়লে ডাকবেন। দাসীরা চলে গেল। নতুন আম্মা বলল, কি নাম তোমার? প্রয়োজন নেই জানার। তুমি কি আমার উপর রাগ করেছ? আমি তার দিকে তাকালাম। আম্মার মতন শ্যামল গড়ন নয়, সুন্দর। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, তাই জিজ্ঞেস করলাম, সৌন্দর্য দিয়ে বশীভূত করেছেন আব্বাজানকে? আপনার রূপে মুগ্ধ হয়েই কি আম্মাকে ভুলে গেল? নতুন আম্মা শান্ত কণ্ঠে বললেন, তুমি ভুল ভাবছ। আমাকে তোমার আব্বা নয়, আম্মা পছন্দ করেছেন। কি? বিস্ময় নিয়ে তোমার বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করা স্বাভাবিক, তবু এটাই সত্যি। আমি যথেষ্ট চিন্তিত এই বিষয় নিয়ে। যেখানে আপা আমায় নিজে পছন্দ করে এনেছিলেন, সেখানে তিনি আত্মহত্যা করেছেন। আপনি মিথ্যা কথা বলছেন। আপনাকে দাদিজান পছন্দ করে এনেছেন পুত্র সন্তানের আশায়। পুত্র সন্তানের জন্যই আব্বাজান আপনাকে বিবাহ করেছেন আম্মাজানকে ঠকিয়ে। আম্মাজান নিজের স্বামীর দোকা মেনে নিতে পারেনি, তাই জীবন দিয়ে দিচ্ছেন। বিবাহ হয়তো তোমার দাদিজানের ইচ্ছেই হয়েছে, কিন্তু পছন্দ তোমার আম্মাই করেছে আমায়। আমি জানি না আপা কেন আত্মহত্যা করলো, তবে আমি বিশ্বাস করি তার আত্মহত্যার কারণ আমি নই। আমি চুপ করে রইলাম। নতুন আম্মা আমার কাছে থেকে বোনকে নিতে চাইল। সাবধান, ওকে ছুবেন না। কেন? ও আপনার কেউ নয়। ভুল জানো তুমি। আজ থেকে ও আমার সন্তান। শুধু ও নয়, তুমিও। ও কারো সন্তান নয়, ও আমার বোন। এটাই ওর পরিচয়। কন্যারা কারো সন্তান হয় না, তারা শুধু অভিশাপ রূপে জন্ম নেয়। তুমি ভুল জানো, কন্যারা ঘরের আলো। তাই যদি হতো, তবে আজ আপনি বধূ বেশে এখানে থাকতেন না। বংশের উত্তরাধিকারের জন্য আব্বাজানকে নতুন বিবাহ করার প্রয়োজন পড়তো না। আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। অল্প বয়সে অনেক বড় ধাক্কা পেয়েছো তুমি, তাই কঠিন বাক্য বলছো। তবে তোমার জন্য এগুলো ঠিক নয়। আমি যথেষ্ট বড় হয়েছি। আমার বয়স 8 বছর। আম্মাজানের মৃত্যুতে যেটা বেড়ে 16 ঘরে পৌঁছেছে। তাই আমি জানি আমার কোনটা বাক্য সঠিক। নতুন আম্মা আমার সাথে কথা বাড়াতে চাননি, তাই তিনি নরম গলায় বললেন, বোনকে আমায় দাও। তুমি একলা ওর দেখাশোনা করতে পারবে না। পারবো আমি। এরকম করে না। আমি প্রতিজ্ঞা করছি ওর কোনো ক্ষতি হবে না। আমি তোমাদের আম্মা হয়ে ওঠার চেষ্টা করব। আপনি আমাদের আম্মা হতে চান? হ্যাঁ, বোনকে দিব আমি, কিন্তু তার জন্য বিনিময় লাগবে আমার। বিনিময়? হ্যাঁ। কি বিনিময়? শেরপুর, রাজা রাজেশের সাম্রাজ্য। রাজেশ এবং ফখরুল 2 ভাই। রাজেশ বড় হওয়ায় পিতার মৃত্যুর পর রাজত্বের দায়ভার তার হাতে ওঠে, তাই ফখরুল মন্ত্রিত্বের ভার পায়। 2 ভাইয়ের বিবাহ হয়েছিল খুব ধুমধামভাবে। বিবাহের পর তাদের ঘরে সন্তানের দেখা মেলে। প্রথমে ছোট ভাই ফখরুলের ঘরে প্রথম কন্যা পদ্মাবতীর জন্ম হয়। তার ঠিক 5 বছর পর রাজেশ এবং ফখরুলের একত্রে, অর্থাৎ এক সময় মানে 1 দিন আগে পরে 2 কন্যার জন্ম হয়। 3 কন্যার পর রাজমাতা পুত্র সন্তানের জন্য বেশ আক্ষেপ করছিলেন।
রাজসিংহাসন অধিকার করার জন্য হলে একজন পুত্র সন্তান প্রয়োজন। রাজেশের প্রথম কন্যার প্রায় 8 বছর পর দ্বিতীয় কন্যার জন্ম হয়। দ্বিতীয় কন্যার জন্মের পর থেকেই রাজেশের আম্মা অর্থাৎ রাজমাতা তাকে দ্বিতীয় বিবাহ দিতে চাচ্ছিলেন। রাজেশ প্রথমে রাজি হতে চায়নি। পরে আম্মা এবং স্ত্রী জোরাজুরিতে রাজি হয়। তারপর বিবাহ হলো। বিবাহের পর দাদিজান তার 3 নাতনিকে নিজের কক্ষে ডাকলেন। 3 জন একত্রে সেখানে উপস্থিত হলো। দাদিজান 3 জনকে উপস্থিত হতে দেখে বললেন, পদ্মাবতী। পদ্মাবতীর জবাব দিল, জি দাদিজান। ঘরে যে তোদের নতুন কাকি আম্মা এসেছে, দেখেছিস? হ্যাঁ দাদিজান। দাদিজান এবার পদ্মাবতীর বোনকে উদ্দেশ্য করে বলল, মাধবীলতা, তুই দেখেছিস? মাধবীলতা মিনমিন কণ্ঠে বলল, জি। পছন্দ হয়েছে নতুন কাকি আম্মাকে? দুজন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দাদিজান এবার আমার দিকে তাকিয়ে বলল, তোর নতুন আম্মাকে পছন্দ হয়েছে? রাজমাতা এবং রাজামশাই পছন্দ করেছেন, তাতেই রাজ্যবাসীর পছন্দ হবে, সেটা তো জানা কথা। রেগে আছিস আমার দাদিজানকে থামিয়ে দিয়ে বললাম, রাজমাতার কণ্ঠে কন্যা সন্তানের নাম মানায় না। তুই কিন্তু বড্ড বেশি বকছিস। না দাদিজান, আপনি ভুল ভাবছেন, যদিও আপনার সব ভাবনাই ভুল। চিন্তা করবেন না, আপনার ভুল ভাবনাগুলোর পরিবর্তন আমাদের কোনো এক কন্যার হাত দিয়েই হবে। দাদিজান আরও কিছু বলতে চাইছিলেন। আমি চলে এলাম। আমার পিছনে পিছনে মাধবীলতা এসেছে। আমি ছুটে চলছিলাম, পিছনে মাধবীলতাও ছুটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। উপরে তাকিয়ে দেখলাম নতুন আম্মা। তিনি আমাকে দেখে হাসি মুখে বললেন, তোমার নামটা তো বললে না? নাম জানা প্রয়োজন বুঝি? সন্তানের নাম জানাটা নিশ্চয়ই প্রয়োজন। আমি আপনাকে আম্মাজান হিসেবে স্বীকৃতি দেইনি। কিন্তু তুমি তো বলেছিলে বিনিময় ফেলে দিবে। যেদিন বিনিময় পেয়েছি মনে হবে, সেদিন স্বীকৃতি চাইতে হবে না, পেয়ে যাবেন। আমি পুনরায় ছুটে চলছিলাম। তখন পিছু ফিরে দেখলাম নতুন আম্মা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কন্যা বীরঙ্গলতা। মাধবীলতা ছুটে আমার পিছনে আসছিল। তখন নতুন রানী, নতুন আম্মা, তাকে আটকে দিয়ে বলল, শোন। মাধবী থেমে গিয়ে বলল, হ্যাঁ বলুন কাকি আম্মা। ওর নাম কি? বীরঙ্গলতা। নতুন রানী পরপর দুবার নামটি উচ্চারণ করলেন, তারপর মনে মনে বললেন, নামের পূর্বে কন্যা যোগ করল কেন? বয়সের পূর্বে মস্তিষ্ক বৃদ্ধি পেয়ে গেছে। আম্মার মৃত্যুটা সহ্য করতে পারেনি হয়তো। নিজে নিজে কথা বলা বন্ধ করে নতুন রানী মাধবীকে বললেন, তোমার নাম কি? মাধবীলতা। খুব সুন্দর নাম তো। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আমাদের নতুন কাকি আম্মা। আচ্ছা, আমার সাথে গল্প করবে তুমি? আপনি চাইলে করব। তাহলে চলো। নতুন রানী মাধবীকে নিয়ে তার কক্ষে চলে গেলেন। গল্পে বয়স প্লাস নামগুলো নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, তাদের জন্য বলছি দুঃখিত, আমারই ভাবনা চিন্তা করা উচিত ছিল আরো। তবুও যা হয়ে গেছে, ভুলগুলোকে ভুলে গিয়ে গল্পটা পড়বেন। যেখানে গিয়ে আপনাদের সাথে চিন্তা শক্তি মিলবে না, সেখান থেকে আপনার মনের মাধুরী দিয়ে কল্পনা করে নিয়েন। ধন্যবাদ। নতুন রানী মাধবীর সাথে কক্ষে গল্প করছিলেন। কথায় কথায় জিজ্ঞেস করলেন, বীরঙ্গলতা সবসময় চুপচাপ থাকে? কম কথা বলা, যাও বলে তাও খুব কঠিন, সবসময় এমন? আগে ছিল না, তবে এখন হয়ে গেছে। আগে তো আমরা কত মজা করতাম। পলাশমতি বোন আসার পর থেকে কেমন হয়ে গেছে? পলাশমতি আসার পর থেকে দাদিজান সবসময় ওর আম্মাকে বকতো। ওর আব্বাজান এবং আম্মাজানের মধ্যে মাঝে মাঝে তর্ক হতো। লতা আমাকে বলেছে। তারপর থেকে কেমন যেন হয়ে গেছে। নতুন রানী লক্ষ্য করল উপরোক্ত বাক্যগুলো বলার পর মাধবী কেমন মনমরা হয়ে গেল। হয়তো বীরঙ্গলতার বদলে যাওয়া তাকে কষ্ট দিয়েছে। নতুন রানী স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বলল, আচ্ছা মাধবীলতার কি কি ভালো লাগে? মাধবী হাসি দিয়ে বলল, আমার তো রাজমহল ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। মধ্যাহ্নের ভোজনের পর বাগানে খেলাধুলা করতে বেশ মজা লাগে। তাই। হ্যাঁ। এবার আমি যাই, আমার লতার সাথে কথা আছে। আচ্ছা যাও। মাধবী চলে যাওয়ার পূর্বে বলল, আর হ্যাঁ, সবাই আমাকে মাধবী এবং বীরঙ্গলতাকে লতা বলে ডাকে। নতুন রানী মাধবীর বলার ভঙ্গি দেখে হেসে দিল। মাধবী ছুটে চলে গেল। মাধবী চলে যাওয়ার পর নতুন রানী পলাশমতির খাবার তৈরি করতে চলে গেল। আজ থেকে বড় রানীর সব দায়িত্ব তাকে পালন করতে হবে। তাছাড়া বিনিময়ের যে কথা তিনি দিয়েছেন তাও রাখতে হবে।
লতা তার আম্মার পরিচয় জানে, তাই তার দিক থেকে তাকে আম্মার স্থানে মেনে নিতে হয়তো কষ্ট হবে, কিন্তু বিনিময় দিতে পারলে পলাশমতি তার নিজের সন্তানের মতো সারা জীবন থাকবে। লতা বাগানে বসেছিল, মাধবী এসে লতার পাশে বসল। লতা বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়েছিল। মাধবী বলল, কাকি আম্মার কথা মনে পড়ছে? কেন চলে গেল আম্মাজান? আমাদের কথা ভাবলো না, শুধু তাদের কথা ভাবলো যারা তাকে যন্ত্রণা দিয়েছে। তাদের কথা ভেবে চলে গেল। কেন? মাধবী নীরব রইল। উক্ত কথার জবাব যে নেই তার কাছে। মাধবী বলল, ভবিষ্যৎ রাজা না থাকলে আমাদের রাজ্য যে ধ্বংস হয়ে যাবে। দাদিজানের ভাবনায় ভুল নেই লতা। একটি রাজ্য পরিচালনার বিষয়ে আমরা জানি না, তাই আমাদের মনে হয় দাদিজান ভুল করেছেন, কিন্তু তাদের দিক থেকে তারা ঠিক। আম্মাজান বলেছে, রাজ্যের জন্য চিন্তা করা একজন রাজা এবং রাজমাতার দায়িত্ব, তাই তারা এসব করেছে। তুই তাদের উপর অভিমান করে থাকিস না। কাকি আম্মার হয়তো থাকার ছিল না, তাই চলে গেল। তুই একটু দাদিজানের সিদ্ধান্ত নিয়ে ভাব, আমাদের রাজ্যে যা ভালো হবে তাই তো তারা ভাববে। রাজ্যের ভালো কন্যা দিয়ে হয় না? মাধবী প্রশ্নবোধক চিহ্ন নিয়ে লতার দিকে তাকিয়ে রইল, অর্থাৎ সে তার কথা বুঝতে পারেনি। লতা বলল, কন্যারা রাজ্যের দায়ভার নিতে পারে না? মাধবী বলল, তা আমি জানি না। সবাই তো বলে পুত্ররা রাজসিংহাসনে বসার যোগ্য। রাজমাতার কক্ষে প্রবেশ করল তার বড় পুত্র, অর্থাৎ রাজ্যের রাজা। পুত্র হিসাবে প্রবেশ ঘটেছে তার। রাজমাতা বললেন, কিছু বলবে? হ্যাঁ মাতা, আমার আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা ছিল। বলো। মাতা, বড় রানীর সাথে কি ঘটেছে? রাজমাতা বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। মাতা, অন্য কেউ না জানলেও আপনি জানেন আমি দ্বিতীয় বিবাহ এক এবং একমাত্র বড় রানীর প্রতিজ্ঞার জন্য করেছি। বড় রানী নিজে যেখানে আমাকে দ্বিতীয় বিবাহ করার জন্য বাধ্য করেছেন সেখানে তিনি আমার দ্বিতীয় বিবাহে আঘাতপ্রাপ্ত হয়ে আত্মহত্যা করেছেন। এটা কোনোমতে সত্যি হতে পারে না মাতা। এটা সত্যি নয়। রাজমাতা কিছুটা ভরকে গেলেন। তার মনে যে প্রশ্নখানার উদয় হয়নি তেমন নয়। এই প্রশ্নটি তিনি অনেকক্ষণ পূর্বে ভেবেছেন। নিজেকে শক্ত রেখে তিনি বললেন, কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, সেখানে অন্য কেউ উপস্থিত ছিল না, অর্থাৎ বড় রানী নিজ ইচ্ছায় জীবন দিয়েছেন। এখানে মৃত্যুর কারণ যাই থাকুক, মৃত্যুটা আত্মহত্যা। আত্মহত্যা করার মতো ফুটবল বড় রানী ছিল না মাতা। কক্ষের দরজা বন্ধ ছিল বলে আমি ঠিকভাবে কিছু ভাবতে পারছি না, তবে আমি বিশ্বাস করি না বড় রানী আত্মহত্যা করেছে। বড় রানী এতটা ফুটবল নয় মাতা। সেক্ষেত্রে নিজ দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করো বন্ধ দরজার ভিতরের তথ্য খুঁজে বের করার। দেখো কোন লাভ হয় কিনা। তা আমি অবশ্যই দেখব। আপনি কিছু জানলে অবশ্যই আমাকে জানাবেন মাতা, এটা আমার অনুরোধ রইল। নিশ্চয়। আমিও চাই কোন সত্যি আড়ালে ঘটে থাকলে তা সামনে আসুক। রাজমাতার সাথে কথোপকথন শেষ করে রাজা নিজের কক্ষে প্রবেশ করলেন। সেখানে নতুন রানী পলাশমতিকে ঘুম পাড়াচ্ছিল। রাজা কক্ষে প্রবেশ করতে রানী বলল, আপনার কিছু লাগবে? আমি ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। কক্ষের বাতিটা নিভিয়ে দিও। বাক্যটি বলে পালঙ্কে গায়েলিয়ে দিলেন তিনি। নতুন রানী কিছুটা মনকষ্ট পেল। যতই হোক তাদের বিবার প্রথম দিন বলে কথা। মনের ভিতর আশা বীজ আপনা আপনি বপন হয়ে যায় না চাইতেও। তিনি বোধহয় রানীর মনের কথা পড়তে পারলেন, তাই বললেন, সময় লাগবে। বড় রানী আমার প্রথম ভালোবাসা, আমি জানি না কেন চলে গেল সে। চলে গেলেও মনের মধ্যে থেকে যাবে। আর হ্যাঁ মাতা, আপনাকে যে জন্য রাজমহলের রানী করে নিয়ে এসেছেন সে আশা ভুলে যান। আমি মাতার মতো পুত্রে বিশ্বাসী নই। সঠিক শিক্ষায় গড়ে তুললে আমার কন্যা বীরঙ্গলতা এই রাজ্যের সিংহাসনে বসার যোগ্যতা অর্জন করবে, আর আমি সেটাই চাই। নতুন রানী সাহস করে বললেন, সে তো আপনার উপর রুষ্ট মহারাজ। আপনি চাইলে কি তাকে গড়ে তুলতে পারবেন? পিতা মাতার মনোমালিন্য দেখেছে সে, মাতার চোখের অশ্রুকণা দেখেছে, মাতার মৃতদেহ দেখেছে, তার রেগে থাকার যথেষ্ট কারণ রয়েছে। বন্ধ ঘরের আড়ালের গল্পটা তার জানা নেই, শুধু বাহিরে প্রকাশ পাওয়াটুকু সে জেনেছে। সে যেদিন ভিতরের গল্প জানবে সেদিন রাগ আপন মনে চলে যাবে। আর রইল তাকে গড়ে তোলার কথা, সেটা না হয় বাকি থাক। বাক্য সমাপ্ত করে আখিজুল বন্ধ করলেন তিনি। নতুন রানী বেশ ভাবনায় পড়লেন, বন্ধ ঘরের আড়ালের গল্প বলতে রাজা কি বোঝালেন? সময় এগিয়ে যায়। বড় রানীর মৃত্যুর শোক কাটিয়ে উঠেছে সবাই।
নতুন রানীকে ধীরে ধীরে সবাই মেনে নিয়েছে। নতুন রানী তার উত্তম ব্যবহারের দ্বারা সবার হৃদয় জয় করে নিয়েছে। পলাশমতি 5 বছরে পদার্পণ করল। সে নতুন রানীকে আম্মাজান হিসাবে চিনে। তার কাছে সত্যটা প্রকাশ পায়নি। নতুন রানী সন্তানের মতো আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তার সত্যিকার আম্মা হয়ে উঠেছে। সবাই নতুন রানীকে তার স্থানে যথাযথ মর্যাদা দিলেও কোথাও একটা আক্ষেপ রয়ে গেছে তার। আক্ষেপটা বোধ হয় বীরঙ্গলতাকে নিয়ে। সে বোধ হয় কোনোদিন নতুন রানীকে আম্মা সম্বোধন করবে না। সব সময় নতুন রানীর থেকে দূরত্ব বজায় রাখে। তবে পলাশমতির সাথে বেশ ভাব রয়েছে তার। রাজ্যে রাজকন্যা হিসাবে বীরঙ্গলতার খ্যাতি ছড়িয়ে পড়েছে। যেমন বিদ্যাজ্ঞান তেমন অস্ত্রশিক্ষায় পারদর্শী হয়ে উঠেছে এতদিন। লতার পাশাপাশি মাধবী অস্ত্রবিদ্যায় পারদর্শিতা অর্জন করেছে। বাকি রইল শুধু পদ্মাবতী। পদ্ম শুধু আত্মরক্ষার জন্য যতটা প্রয়োজন ততটাই শিক্ষা নিয়েছে। রাজ্যে এবার পদ্মাবতীর বিবাহ নিয়ে কথা উঠেছে। সুযোগ্য পাত্র দেখা শুরু হয়ে গেছে। সুযোগ্য পাত্র পেলে মন্ত্রী তার কন্যাকে বিবাহ দিবেন বলে রাজ্যে ঘোষণা দেওয়া হয়ে গেছে। দূর দূরান্ত থেকে সেনাপতি, মন্ত্রী পুত্রদের আগমন ঘটছে রাজ্যে। মন্ত্রী বেশ মনক্ষুণ্ণ হলেন, কেননা কোন রাজপুত্রের আগমন ঘটেনি। পিতা মন্ত্রী বলে কন্যার জন্য রাজপুত্র দাবি করাটা বেশ অন্যায় হয়ে গেল তার জন্য। এজন্য তার মন বেশ খারাপ। মনে হিংসার জাগরণ ঘটেছে। বারবার একটা উক্তি উচ্চারিত হচ্ছে, আমি বড় সন্তান হলে আজ এই রাজ্যের রাজা আমি থাকতাম। আমার মেয়ে হতো রাজকন্যা। ছোট বলে সবকিছু থেকে বঞ্চিত হয়েছি আমি। রাজ্যে খুশির বন্যা বয়ে চলেছে। অনেক প্রতীক্ষার পর মন্ত্রী কন্যার জন্য একজন রাজপুত্রের সন্ধান পাওয়া গেল। রাজপুত্রের সন্ধান অবশ্য মন্ত্রী নিজে নিয়ে এসেছেন। প্রাথমিক দেখা সাক্ষাৎ শেষে পদ্মাবতীর বিবাহের দিন ধার্য করা হলো। এর মাঝে নতুন রানী বেশ অসুস্থ হয়ে পড়লেন। হাকিম পরীক্ষা করে জানালেন, চিন্তার কোন কারণ নেই। সুখবর। সুখবর শুনে সবাই খুব খুশি হলেন। রাজমাতা খুশিতে মহলের সবার জন্য ভোজনের ব্যবস্থা করতে বললেন। রাজমাতা ধরেই নিলেন এবার রাজ্যে রাজপুত্রের আগমন ঘটতে চলেছে। সকলের খুশির মধ্যে নতুন রানীর মুখে বিষণ্ণতা দেখা দিল। মন্ত্রী স্ত্রী বিষয়টি লক্ষ্য করে বললেন, রানী সাহেবা আপনি বিষণ্ণ কেন? নতুন রানী বললেন, আপা আপনাকে কতবার বলবো, আমাকে রানী বলে সম্বোধন করবেন না। আপনি আমাদের রাজ্যের রানী, আপনাকে অন্য নামে সম্বোধন করা সাজে না। কেন সাজে না? আমি আপনাকে আপা বলে সম্বোধন করছি, তবে আপনি কেন নন? তাছাড়া আমি শুনেছি বড় রানীকে আপনি আপা বলে সম্বোধন করতেন। এসব কথা থাক রানী সাহেবা। আপনি এটা বলুন এত বড় খুশির খবরে আপনি খুশি নন কেন? নতুন রানী নীরব রইলেন। তার যে বলার ভাষা নেই। এর মধ্যে পলাশমতি কক্ষে প্রবেশ করল। নতুন রানীকে উদ্দেশ্য করে বলল, আম্মাজান। হ্যাঁ বলো। রাজমহলে সবাই এত খুশি কেন আম্মাজান? সবাই বলছে আপনি তাদের খুশির খবর দিয়েছেন। সেটা কি? নতুন রানী এবং মন্ত্রী স্ত্রী জনে একত্রে হেসে দিল। পলাশমতি হাসির অর্থ বুঝল না। মন্ত্রী স্ত্রী বললেন, তুমি জানতে চাও খুশির খবরটি কি? হ্যাঁ কাকি আম্মা, আমি জানতে চাই। মন্ত্রী স্ত্রী কিছু বলবেন তৎক্ষণাৎ কক্ষে প্রবেশ করল বীরঙ্গলতা। কণ্ঠে কাঠিন্যতা ধরে রেখে বলল, পলাশমতি। জি আপা। তোমাকে আমি কি বলেছি? কি বলেছি না আজ থেকে তুমি আমার কাছে আত্মরক্ষার জন্য অস্ত্রশিক্ষা নিবে? বলেছিলাম কি? পলাশমতি ভীতু কণ্ঠে বলল, জি বলেছিলে। তুমি এখানে কি করছো? শিখবে না? হ্যাঁ শিখব। তাহলে চলো। লতা বোনের হাত ধরে চলে যাচ্ছিল। পলাশমতি বলল, কিন্তু খুশির খবর শুনব না? লতা রাগান্বিত কণ্ঠে বলল, তোমার জন্য কোন খুশির খবর নেই। তোমার এসব খবর না শুনলেও চলবে। নতুন রানী নরম গলায় বললেন, রাজকন্যা আমার কথাটি শোন। নতুন রানী বাক্য সম্পূর্ণ করার পূর্বে লতা বোনকে নিয়ে চলে গেল। মন্ত্রী স্ত্রী বুঝতে পারল লতা রানীর গর্ভাবস্থার কথা শুনে খুশি নয়। হয়তো পলাশমতির কথা ভেবেই খুশি নয়। খুশির সময়টা চিরস্থায়ী হয় না। তাই বলে সময়টা আসার পর শেষ হয়ে যাবে। হ্যাঁ রাজ্যের খুশি দুঃখে বদলে গেছে। কোন এক অজ্ঞাত কারণে নতুন রানীর গর্ভপাত হয়ে গেছে। রাজমহলে শোকের ছায়া নেমে এলো। রাজমাতা বেশ ভেঙে পড়েছেন। শেষ বয়সে এসে বংশধরের মুখ দেখতে না পাওয়া তার জন্য যন্ত্রণার। অন্যদিকে নতুন রানী বেশ ভেঙে পড়লেন। সন্তান আসার খবর শুনে রানী সিদ্ধান্তহীনতায় ভুগলেও সন্তানের মৃত্যু মেনে নেওয়াটা যন্ত্রণার।
হঠাৎ গর্ভপাতের বিষয়টা অস্বাভাবিক লাগছে রাজার কাছে। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে রানীর কাছে সব বিষয় জানতে চাচ্ছেন। এক পর্যায়ে রাজা জিজ্ঞেস করলেন, আপনার কাছে কোন বিষয় সন্দেহজনক লেগেছে? রানী বেশ কিছুক্ষণ ভেবে জবাব দিলেন, গর্ভপাত হওয়ার পূর্বে অর্থাৎ শেষবার দাসী আমাকে দুধ দিয়ে গেল, সেটাই গর্ভপাতের পূর্বে শেষ খাবার ছিল। দুধ পানে অস্বাভাবিকতার কি আছে? শুধু শেষবার পান করেছিলেন তাই? না, তা নয়। দুধ পানের সময়টা অস্বাভাবিক ছিল। আমি খেতে চাচ্ছিলাম না, তবুও দাসী এক প্রকার জোর করে পান করালেন। তার কিছুক্ষণ পরে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলো। রাজা সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলেন, দুধে কিছু ছিল এটা ভাবছেন আপনি? নতুন রানী সম্মতি দিলেন। রাজা সেই দাসীকে কক্ষে নিয়ে আসার অনুমতি দিলেন। দাসী প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে রাজার ভয় বলে দিল। দাসী বলল, হ্যাঁ মহারাজ, দুধে আমি এক বিশেষ পাতার রস মিশিয়ে দিয়েছি, যার ফলে রানীর গর্ভপাত হয়েছে। মুহূর্তের মধ্যে খবরটি রাজমাতার কাছে পৌঁছে গেল। তিনি মহারাজের কক্ষে এসে দাসীর গলা চেপে ধরে বললেন, কেন করেছ? কেন? রাজা রাজমাতাকে ছাড়িয়ে নিল। রাজমাতাকে শান্ত হতে বলে দাসীর উদ্দেশ্য বলল, তুমি জানো এর শাস্তি কি হবে? দাসী কান্না করে দিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন মহারাজ, অস্ত্রের মুখে রেখে আমাকে এমন পাপ কাজ করতে বাধ্য করা হয়েছে। রাজমাতা বললেন, অস্ত্রের মুখে? হ্যাঁ রাজমাতা। কে তোমাকে বাধ্য করেছে? আমি বলতে পারবো না মহারাজ। রাজা বলল, তুমি নির্ভয়ে সত্যি বলো, নয়তো তোমার গর্দান যাবে, সত্যি বললে হয়তো বেঁচে যেতে পারো। দাসী চুপ করে রইল। রাজমাতা এবং রাজা জোর করলেন নাম বলতে। দাসী ভয়ে ভয়ে বলল, রাজ। কি? স্পষ্ট করে বলো। রাজকন্যা বীরঙ্গলতা। কক্ষের সবাই নিশ্চুপ। বীরঙ্গলতাকে খুব দ্রুত রাজার কক্ষে নিয়ে আসার হুকুম দেওয়া হলো। এখনো অবধি কক্ষের কথা বাহিরে প্রকাশ পায়নি। রাজার জরুরি ডাক পেয়ে বীরঙ্গলতা রাজার অনুমতিক্রমে কক্ষে প্রবেশ করল। সবার থমথম মুখশ্রী দেখে বলল, আপনাদের বিষণ্ণ লাগছে কেন? রাজমাতা বললেন, কেন তুমি জানো না? তুমি খুশি নও? মার্জনা করবেন রাজমাতা, আপনাদের বিষণ্ণ মুখশ্রী আমার খুশির কারণ কেন হবে? হঠাৎ রাগান্বিত কণ্ঠে নতুন রানী বললেন, তুমি জানো না? বিনিময় চেয়েছিলে না? বিনিময় না দেওয়ার শাস্তি দিলে আমায়। লতা বলল, আপনার কথার ভাবার্থ আমার বোধগম্য হচ্ছে না মহারানী। নতুন রানী কিছু বলতে চাইছিলেন, তার পূর্বে রাজা বললেন, তোমার উপর ছোট রানীর সন্তান হত্যার অভিযোগ উঠেছে। সে বিষয়ে তোমার কি মতামত? নতুন রানী বললেন, রাজকন্যাকে শাস্তি দেওয়ার পরিবর্তে আপনি তার মতামত জানতে চাচ্ছেন মহারাজ। ছোট রানী শান্ত হন। প্রমাণ হওয়ার পূর্বে কাউকে অপরাধী বলে গণ্য করা রাজধর্ম নয়। লতা হতভম্ব হয়ে বলল, সন্তান হত্যা বলতে আপনি কি বুঝাচ্ছেন? নতুন রানী সন্তানের মৃত্যু হয়েছে? রাজমাতা বললেন, যে সন্তানকে তুমি হত্যা করেছ তার মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন করছো তুমি? রাজা বললেন, রাজমাতা, আমার মনে হয় রাজকন্যার কথা শোনা উচিত, হয়তো সত্যি সে জানে না। তুমি বলতে চাইছো, সারা মহলে যে খবরটি ছড়িয়ে পড়েছে তা সম্পর্কে রাজকন্যা অবগত নয়? যেখানে রাজকন্যা দোষী। লতা বললেন, প্রথমত আমি সকাল হইতে রাজমহলে উপস্থিত ছিলাম না। আমি যখন রাজমহলে প্রবেশ করেছি তখনই মহারাজের ডাক পড়েছে। আমি বুঝতে পারছি এখানে কোন একটা ঘটনা ঘটেছে এবং দোষারোপ আমাকে করা হচ্ছে। আমি সম্পূর্ণ ঘটনাটি শুনতে চাই। নতুন রানী রাগান্বিত হয়ে বললেন, কি শুনবে তুমি? রাজ সিংহাসনের মোহে তুমি আমার সন্তানকে পৃথিবীতে আগমন ঘটতে দেওনি, সেটা শুনবে নাকি? তোমার পিতা তোমার অন্যায়কে বদ্ধ কক্ষে ঢেকে রাখতে চাচ্ছে, সেটা শুনবে? মহারাজ রানীকে চুপ করতে বললেন এবং তিনি পুরো ঘটনা লতার সামনে ব্যাখ্যা করলেন। রাজমাতা বললেন, তুমি এই রাজ্যের রাজকন্যা, তাই তোমার সম্মান রাখতে আমরা কক্ষের কথা কক্ষেই সীমাবদ্ধ রেখেছি। লতা বলল, রাজধর্মে এরকম কোন নীতি নেই। রাজধর্মে বলে অন্যায় যার দ্বারা হোক না কেন বিচার জনসম্মুখে হওয়া উচিত। সেখানে ন্যায় আর অন্যায়ের সঠিক বিচার হবে। এটা প্রকৃত রাজার কর্তব্য। রাজা বললেন, কি বললে তুমি? লতা বলল, আপনি বিচার সভার ব্যবস্থা করুন মহারাজ। পিতা হিসাবে যোগ্য তো হতে পারেননি, দয়া করে রাজা হিসাবে অযোগ্য হবেন না। তাহলে ভবিষ্যৎ যে রাজ সিংহাসনে বসবে তাকে ওই সিংহাসনও ধিক্কার জানাবে। সবাই হতভম্ব হয়ে গেল। রাজমাতার ধারণায় ছিল না রাজকন্যা এমন কিছু বলবে।
রাজা কিছু বলতে চাইছিলেন কিন্তু লতা থামিয়ে দিয়ে বলল, আপনার সন্তানের মৃত্যু ঘটেছে মহারাজ, আসল দোষীকে জনসম্মুখে নিয়ে এসে তার শাস্তি নির্ধারণ করাটা আপনার ধর্ম, দায়িত্ব। অন্যায়কারী যেই হোক না কেন বিচার রাজদরবারেই হবে। আমি কাজটি করেছি, কি করেনি সেটা আমি সবার সামনেই বলবো। আর হ্যাঁ, রাজ সিংহাসনের উত্তরাধিকার হওয়ার জন্য কিছু ষড়যন্ত্রের সম্মুখীন তো হতেই হবে। রাজা হঠাৎ দরজার দিকে লক্ষ্য করলেন। জন প্রহরী কান পেতে রয়েছেন। রাজা বুঝতে পারলেন, বদ্ধ ঘরে সমস্ত ঘটনা রীতি ঘটলেও রাজমহলে তার কানাঘুষা রয়েই যাবে, যার জন্য রাজদরবারে বিচারসভা বসানোটা যুক্তিযত। তাছাড়া তার বিরঙ্গলতার উপর বিশ্বাস আছে, তিনি বিশ্বাস করেন রাজকন্যা এরকম অন্যায় করতে পারেন না। অন্যদিকে বিরঙ্গলতার স্পষ্ট বাক্য শুনে দাসী ভয়ে শেষ। বিচারসভায় কি হবে সেটা ভেবে তার কান্না পাচ্ছে। রাজ দরবারে সবাই উপস্থিত হলো। রাজকন্যাকে একপাশে এবং দাসীকে অন্য পাশে রাখা হলো। এরপর মহারাজ বলা শুরু করলেন, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, ছোট রানীর আগত সন্তানের মৃত্যু ঘটেছে এবং তার অভিযোগ উঠেছে রাজকন্যা বিরঙ্গলতার উপর। আমরা সেই অভিযোগের সত্যতা দেখতে এবং দোষীকে শাস্তি দিতে এই বিচারসভার আয়োজন করেছি। আশা করি সবাই বিচারকার্যে শৃঙ্খলা বজায় রাখবেন। এরপর মহারাজ দাসীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি জানো তা সবার সামনে বলো। দাসী নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, রাজকন্যা আমার গলায় অস্ত্র ধরে আমাকে রানী সাহেবার গর্ভপাত করানোর জন্য গাছের পাতার রস দিতে বলেছিল। আমি দুধের সাথে মিশিয়ে সেই রস রানী সাহেবাকে খাওয়াই। মহারাজ বললেন, রাজমাতা আপনার এই অভিযোগ সম্পর্কে যা মতামত তা আমাদের জানান। রাজমাতা বললেন, সবাই জানে রাজকুমারের আগমনে আমি কতটা খুশি হয়েছিলাম। আমি জানি না অভিযোগ সত্য কিনা, তবে সত্যি হলে রাজকন্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবার মহারাজ নতুন রানীকে কিছু বলার জন্য বললেন। নতুন রানী বললেন, আমার মনে হয় না দাসী মিথ্যা বলেছে। কেন মনে হয় না? কারণ রাজকন্যা বিরঙ্গলতার সাথে আমার পূর্বে কিছু শর্ত হয়েছিল, তাছাড়া আমার সন্তানের আগমন বার্তা শুনে রাজকন্যা মুখে কালো আধার বয়ে গিয়েছিল। সেজন্য আমার মনে হয় রাজকন্যায় দোষী। কিসের শর্তের কথা বলছেন আপনি? রাজার সাথে সাথে বেশ কয়েকজন প্রশ্নটি করলেন। রানী বললেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই বলতে পারবো না। শুধু এতটুকু বলবো, আপনি আমার মতামত জানতে চেয়েছেন। আমার মতামত এটাই, আমার পুত্রের মৃত্যুর জন্য বিরঙ্গলতাই দায়ী। আমার পুত্রের আগমন ঘটলে রাজসিংহাসন তার হবে, এই ভয়ে রাজকন্যা পথভ্রষ্ট হয়েছে বলে আমার ধারণা। লতা বলল, মহারাজের অনুমতি পেলে আমি কিছু বলতে চাই। আমি জানি মহারাজ আমাকে সুযোগ দিতেন, কিন্তু সেই সুযোগ আসার পূর্বে আমি আমার সপক্ষে মতামত এবং জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাচ্ছি। মহারাজ বললেন, অনুমতি দেওয়া হলো। লতা বলল, আমি জিজ্ঞাসাবাদের পূর্বে একটা কথা বলতে চাই। এতক্ষণ অবধি আমি বেশ মনোযোগ দিয়ে ভাবলাম, কিন্তু তবুও বুঝতে পারলাম না রানী সাহেবার যে পুত্র সন্তান হবে সেটা তারা পূর্বে থেকে কিভাবে জানল। এটা কি তাদের বিশেষ কোন ক্ষমতা? সবাই নিশ্চুপ। রাজমাতা বললেন, পুত্র হবে বলে ধারণা করা হয়েছে। লতা বলল, রাজমাতা আপনার এবার নিজেকে পরিবর্তন করা উচিত। দ্বিতীয় বিবাহ করলে দ্বিতীয় স্ত্রী পুত্র সন্তান দিবে, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। সন্তান কন্যা হবে নাকি পুত্র সেটা আপনার পূর্বে জানার কথা নয়। তাছাড়া দ্বিতীয় স্ত্রী কন্যার জন্ম দিবে না, এটা কোন পুস্তকে লেখা আছে? শুধুমাত্র নিজের অল্পবিদ্যার প্রয়োগ করে মানুষের মধ্যে ভুল তথ্য প্রদান করা বন্ধ করুন। সবশেষে নিজেকে পরিবর্তন করুন। রাজা বললেন, আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি। লতা বলল, না, আমরা মূল বিষয়ে আছি। রানীর ধারণা তার পুত্র সন্তান হবে এবং সেই সন্তান হবে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা, তাই আমি ঈর্ষায়িত হয়ে এই জঘন্যতম কাজ করেছি। তবে রানীর জানা উচিত, সিংহাসন পুত্র বা কন্যার উপর নির্ভর করে না, সেটা যোগ্যতার উপর নির্ভর করে। যে যোগ্যতার প্রমাণে এগিয়ে থাকবে, রাজ সিংহাসন তার হবে। রাজমাতা তার শ্বশুরের বা আব্বার রাজত্ব কাল থেকে দেখেছেন পুত্ররা রাজ সিংহাসন অধিকার করে, তাই তার ধারণা রাজ সিংহাসনে শুধু পুত্রদের অধিকার রয়েছে। কিন্তু তার ধারণা ভুল। তার সময়ে তিনি বা তার বংশের কোন কন্যা এগিয়ে আসেনি বলে পুত্ররা রাজ সিংহাসন পেয়েছে। তখনকার সময়ে কন্যারা জীবন বলতে সংসারকে বুঝত, মানত, তাই এমনটা ঘটে এসেছে। কিন্তু রাজধর্মে কোথাও লেখা নেই পুত্র মানেই বিনা যোগ্যতায় সিংহাসনের দাবিদার হবে। সেজন্য আপনাদের সবার উদ্দেশ্য বলছি, আপনাদের ভ্রান্ত ধারণা নিয়ে ঈর্ষায়িত হয়ে আমি কিছু করিনি। রাজকন্যা একটু থেমে পুনরায় বললেন, বাকি রইল বিনিময়। রানী বিনিময় বলতে একটা শব্দ বললেন।
তার কথায় অন্যরা নিজের মনগড়া অনেক গল্প সাজাতে পারেন, আমি চাইছি না মনগড়া গল্প দিয়ে কোন বাক্য লেখা হোক, তাই বলছি। আমার থেকে পলাশমতিকে নিজের কোলে পাওয়ার জন্য আমি রানীরকে বলেছিলাম, যতদিন না পলাশমতির পুরোপুরি আম্মা হয়ে উঠবে ততদিন অবধি সে নিজের কোন সন্তানের আগমন ঘটাতে পারবে না। এর অর্থ এটা নয় যে তিনি সারা জীবন নিঃসন্তান থাকবেন। আমি কাউকে সন্তানধারণে বাধা দিতে পারি না। তবে আমি চেয়েছিলাম পলাশমতি সত্যিকার অর্থে আম্মাকে পাক, তাই এই অনুচিত বিনিময়ের শর্ত রেখেছিলাম। আশা করি সব পরিষ্কার। রাজসভায় নীরবতা বিরাজ করছে। সবার দৃষ্টি বিরঙ্গলতার দিকে। তার কণ্ঠ থেকে উচ্চারিত বাক্যের থেকে তার বলার ভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে। ভয়হীন চোখ, স্বাধীন কণ্ঠ। আর কি চাই একটা রাজ্য শাসনের জন্য? লতা এবার দাসীর উদ্দেশ্য বলল, আমি আপনাকে ভয় দেখিয়ে ওই কাজটা করিয়েছি? দাসী ভীতু কণ্ঠে বলল, হ্যাঁ। সত্যের ভাষা মিনমিনে হয় না, স্পষ্ট এবং জোরালো কণ্ঠে বলুন। দাসী চুপ। লতা পুনরায় বলল, আমি কখন আপনাকে ভয় দেখিয়েছিলাম? সময়টা কখন এবং কোথায়? জি, রাত্রি দ্বিপ্রহরের সময়। আর আমার কক্ষে। রাজা কিছু বলতে চাইছিল, লতা থামিয়ে দিয়ে বলল, মাফ করবেন মহারাজ, এখন শুধু আমার এবং দাসীর মধ্যে কথা হবে। আপনারা সবাই শুধু বিচার করবেন, সত্য এবং মিথ্যা। সবাই চুপ। লতা বলল, আপনি তো দাসীদের কক্ষে থাকেন, তাই তো? হ্যাঁ। একা নিশ্চয় থাকেন না? না, আমরা রন্ধনশালার কয়েকজন মিলে থাকি। আমি কক্ষে প্রবেশ করলাম তখন আপনি কি করছিলেন? আমি সবার সাথে নিদ্রায় ছিলাম। আপনাকে ঘুম থেকে ডেকে তুললাম, অস্ত্র ধরলাম, তাতে বাকিরা কেউ উঠে পড়েনি? দাসী হচ্চকিয়ে গিয়ে বলল, বাকিরা তো তখন কক্ষে ছিল না। কিছুক্ষণ পূর্বে আপনিই বললেন সবাই একসাথে নিদ্রায় ছিলেন। রাজসভায় এবার চাপা গর্জন শুরু হলো। দাসী ভয় পেয়ে চুপ করে রইল। লতা বলল, কি হলো, চুপ কেন? নিদ্রা থেকে উঠে সবাই কক্ষ থেকে বেরিয়ে কক্ষ ফাঁকা করলো কখন? বলুন। দাসী ভয়ে ভয়ে বলল, আমি কিছু জানি না। দাসী মূলত বিরঙ্গলতার তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় পাচ্ছে। ভয় নিয়ে কিছু বলতে যাবে এমন সময় উড়ন্ত তীর এসে দাসীর বুকে বিঁধল। দাসী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে বলল, রাজকন্যা কিছু করেনি। মৃত্যুর পূর্বে দাসীর বলা বাক্যটি বোধহয় তার সব কলঙ্কে মুছে দিয়েছে। অনেকে এমনটা ধারণা করছেন। রাজা দাসীর চিকিৎসার ব্যবস্থা করতে বললেন, যদি বেঁচে থাকে এই আশায়। অন্যদিকে লতা তীর যেদিক থেকে এসেছে সেদিকে ভালোভাবে লক্ষ্য করছিল। প্রহরীরা সব ছড়িয়ে ছিটিয়ে গেল। আসল দোষীকে খুঁজে বের করতে হবে, নয়তো রাজা এবং রাজকন্যার শত্রুদের শনাক্ত করা যাবে না। রাজা রাজমহলে প্রহরীর পাহারাদার বাড়িয়ে দিলেন। রাজ্যে শত্রুর আগমন ঘটেছে তা ইতিমধ্যে প্রমাণিত। রাজ্যের লুকায়িত এই শত্রুকে কেউ চেনে না। তাই রাজমহলের নিরাপত্তার জন্য পাহারাদার বাড়ানো হলো। রাজার অগোচরে তার ক্ষতি কে করছেন তা খুঁজে না বের করতে পারলে রাজ্যে বড় বিপদ ঘনিয়ে আসবে। তাই রাজা সবার অগোচরে কিছু গুপ্ত পাহারাদার রেখেছেন, যারা সবার মাঝে মিলে গিয়ে শত্রুদের শনাক্ত করবেন। অন্যদিকে রাজ্যের মানুষের মধ্যে বিরঙ্গলতাকে নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। অনেকের মতে শেরপুর রাজ্যের ভবিষ্যৎ রানী হওয়ার জন্য রাজকন্যা এখন থেকেই নিজেকে তৈরি করেছেন। তিনি যে সফল তা রাজসভায় তার অসাধারণ যুক্তিতর্কে প্রমাণিত। যেভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করল, তার কণ্ঠনালী থেকে উচ্চারিত বাক্যে শত্রু ভয় পেয়ে গেল। তার উদাহরণ দাসীর মৃত্যু। এক কান দু কান করে কথাটি রাজমাতার কান অবধি পৌঁছালো। তিনি খুশি কিনা বোঝা যাচ্ছে না। বেশ কাঠিন্যতা ছিল তার মুখশ্রীতে। সবকিছু ভুলে রাজমহলে খুশির হাওয়া বইতে শুরু করল। মন্ত্রী কন্যার বিবাহ। শেরপুর রাজ্যের পূর্বের দিকে রয়েছে পলাশপুর, সেই রাজ্যের রাজপুত্র মিরনরাজের সাথে বিবাহ ঠিক করা হয়েছে পদ্মাবতীর। বিবার দিন ঘনিয়ে আসছে। রাজমহলে আয়োজন শুরু হয়ে গেছে। খুব ধুমধাম করে মন্ত্রী কন্যার বিবাহ সম্পন্ন হলো। কেটে গেল কিছুটা সময়। রাজকন্যা বিরঙ্গলতা জীবনের 18তম বয়স পার করল। এর মধ্যে প্রহরীদের মধ্য থেকে একজন দোষীরূপে শনাক্ত হয়েছে। তার মতে শত্রুরাজ্য থেকে তিনি আগত, শত্রু রাজ্যের রাজার কথায় রানী সন্তানকে হত্যা এবং দাসীকে হত্যা করেছেন তিনি। রাজা বিচারে তার মৃত্যুদণ্ড দিলেন। সবাই তাকে অপরাধী হিসাবে মেনে নিলেও জন মেনে নেয়নি। কিন্তু জানার কেউ তা প্রকাশ করেনি। রাজা এবার রাজসিংহাসনে তাকে বসানোর কথা ভাবছেন। সে বিষয়ে আলোচনা করতে তিনি রাজমাতার কাছে আসলেন। অসময়ে রাজমাতার কক্ষে মহারাজকে দেখে তিনি কিছুটা বিস্ময়িত হলেন। বিস্ময় নিয়ে বললেন, তুমি এ সময়ে?
রাজমাতা, আমি আপনার সাথে একটা পরামর্শ করতে এসেছি। কি পরামর্শ? আপনি রাজ্যের রাজমাতা, তাই আপনার সিদ্ধান্ত বিহীন আমি কোন সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারি না। কিন্তু কিন্তু কি মহারাজ, থেমে গেলে কেন? আপনার পরামর্শ বিহীন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আপনি আমার সিদ্ধান্তে খুশি হবেন না, তবে আমার পক্ষে আমার সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। রাজমাতা বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারলেন। তিনি স্বাভাবিক কণ্ঠে বললেন, তুমি কি রাজকন্যাকে রাজসিংহাসন বসানোর সিদ্ধান্ত নিয়েছ? জি রাজমাতা। যে বয়সে রাজকন্যার বিবাহ নিয়ে ভাবা উচিত তোমার, সে সময়ে তুমি তাকে নিয়ে রাজত্ব সামলানো ভাবছ। রাজধর্মে কন্যাদের রাজত্ব সামলানোর কথা বলা আছে রাজমাত। আপনি নিশ্চয় ভুলে যাননি পূর্বের ঘটনাবলী। আমি কিছুই ভুলিনি মহারাজ। আমি তোমার সিদ্ধান্তে বাধা প্রদান করতে চাইছি না। তবে তবে আমাকে কিছুটা সময় দেও মহারাজ। আমি যেদিন বুঝব রাজকন্যা রাজসিংহাসনে বসার যোগ্য, সেদিন আমি নিজে তার মাথায় রাজমুকুট পরিধান করব। ততটা সময় তোমাকে ধৈর্য ধরতে হবে। সব সিদ্ধান্ত রাজা একা নিতে পারেন না। এজন্য রাজমাতা, রানী, মন্ত্রী সবার মতামতের প্রয়োজন রয়েছে। সবকিছু ভেবে রাজা রাজমাতার কথায় সম্মতি জানালেন। এক যুবক তলোয়ার অন্য এক যুবকের গলায় ধরে আছে। হঠাৎ দ্বিতীয় একটি তলোয়ার এসে যুবকের হাতের তলোয়ারকে বাধা প্রদান করল। যুবক বাধা পেয়ে তলোয়ার হাতের ব্যক্তিকে দেখতে ঘুরে তাকালো। শ্যামল গড়ন, মায়াবী চোখ এক রমণী দাঁড়িয়ে আছে যুবকের সামনে। মায়াবী চোখের আড়ালে শ্যামলা গড়ন লুকাতে চাচ্ছে বলে মনে হচ্ছে যুবকের। মায়াবী চোখের পাশাপাশি মুখশ্রী জুড়ে থাকা হাসিও শ্যামলা গড়নকে আড়াল করার চেষ্টা করছ। হয়তো তারা সফল, তাই তো যুবকের মনে বলে উঠল, অপূর্ব। রমণীর কণ্ঠের ঝাঁজে যুবকের হুঁশ ফিরল। রমণী বলল, লড়াই নৈতিকতার সাথে হওয়া উচিত। যুবক নিজেকে স্বাভাবিক করে বলল, কে তুমি? আমাকে নৈতিকতা শেখাতে আসছো? নৈতিকতার সাথে ব্যবহারের মাধুর্যতার অভাব রয়েছে আপনার মধ্যে। কি বললে? অপরিচিতদের আপনি বলে সম্বোধন করতে হয়। সঠিক ব্যবহার প্রয়োগ করে তারপর প্রশ্ন করুন। যুবক রাগান্বিত কণ্ঠে বলল, তুমি আমার ব্যবহারকে ভুল বলছো? পুনরায় একই ভুল। থাক, মার্জনা করলাম। তুমি কে আমাকে মার্জনা করার? তুমি জানো আমি কে? সে আপনি যেই হন। অস্ত্র হাতে অস্ত্রহীন মানুষকে বীরত্ব দেখানো কারো নৈতিকতা হতে পারে না। মানে? এই যে আপনি তার অপর যুবককে দেখিয়ে দিকে অস্ত্র তুললেন, এটা সঠিক নয়। তুমি আমাকে সঠিক বিষয় শিখাচ্ছ, কিন্তু তুমি নিজেই তো ভুল। আমি ভুল? হ্যাঁ। কোন ঘটনায় ডুবতে হলে তার পূর্বের ঘটনা সম্পর্ক জেনে নিতে হয়। অর্ধজ্ঞান নিশ্চয় তোমার বিচারে সঠিক নয়। কে বলেছে আপনাকে আমি পূর্বের ঘটনা সম্পর্কে অবগত নই? যদি অবগত হও তবে আমাকে ভুল বলতে না। আমি অবগত, তবুও আপনি ভুল। কিভাবে? আমি মানছি সে অপর আপনাকে বিকৃত ভাষায় বিদ্রূপ করেছে। আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনাদের তর্ক যুদ্ধে পরিণত হয়েছে। কিন্তু যুদ্ধের নীতি এটা বলে না যে একজনের হাতে অস্ত্র থাকবে, অন্যজনের হাতে থাকবে না। এটা যুদ্ধের নৈতিকতা নয়। তার অস্ত্র না নিয়ে আসাটা আমার ভুল নয়। নিরস্ত্রকে আঘাত করাটা তো ভুল। এই তুমি চুপ করো তো। তুমি যদি জানতে আমি কে, তবে আমার সাথে তর্ক করতে না। তাই তো বলুন, কে আপনি? আমি এই রাজ্যের সেনাপতি পুত্র মেঘরাজ। ভবিষ্যৎ রাজাও বটে। ভবিষ্যৎ রাজা? হ্যাঁ। রাজকন্যা ভবিষ্যৎ বর হিসাবে আমি ভবিষ্যৎ রাজাও বটে। লতা বিস্ময় নিয়ে যুবকটির দিকে তাকালো। প্রথম যুবকটিকে লক্ষ্য করল। বেশ বলিষ্ঠ বটে, সাথে সুন্দর। লতার গায়ের গড়নের সাথে মেলালে সোমলা গড়ন কালোতে রূপ নিবে। বিস্ময় ভাব কাটিয়ে লতা বলল, কোন রাজকন্যার বর আপনি? যুবকটি এবার নিজের আখিজুল বন্ধ করল। তারপর বলল, আমার হৃদয়ের রানী বীরঙ্গলতা। লতা মুচকি হেসে বলল, রাজকন্যাকে কখনো দেখেছেন? না। তবে আমার মনে তার ছবি সযত্নে এঁকেছি আমি সেই ছোটবেলায়। মেঘরাজ যাকে অস্ত্র ধরছিল সেই যুবকটি বলল, আপনি ওর কথা কর্ণপাত করবেন না। পাগল। ওর পাগলামি দেখতে দেখতে বড় হলাম। আজ তো পাগলামির জন্য আমাকে মেরে ফেলছিল। লতা পূর্বের থেকে দ্বিগুণ বিস্ময়িত হল। লতা তাদের তর্ক দেখছিল। যুবকটি মেঘরাজকে বিদ্রূপ করছিল, সাথে কিছু কটু বাক্য ব্যবহার করেছে। কিন্তু তর্কের মূল বিষয় যে সে তা বুঝতে পারেনি। যুবকটি পুনরায় বলল, ও দিবা স্বপ্ন দেখছে। মেঘরাজ রাগান্বিত হয়ে বলল, তুই আবার ঝুট বকছিস? এটাই সত্যি। রাজকন্যা তোর মতো সেনাপতি পুত্রকে বিবাহ করার জন্য অপেক্ষা করছে। তুই
মেঘরাজ বাক্য সমাপ্ত করার পূর্বে যুবকটি ছুটে পালালো। মেঘরাজ তাকে ধরার জন্য পিছু নিল। লতা সেখানে দাঁড়িয়ে তাদের ছুটে যাওয়া দেখছে। পিছন থেকে মাধবী বলল, তুই এতটা কখন আসলি? লতা মাধবী দিকে ঘুরে বলল, রাজ্য ঘোরার উদ্দেশ্য বেরিয়েছি, তাই ঘুরছিলাম, তাতে ভুল কি হলো? ভুল হয়নি, কিন্তু তুই আমাকে রেখে আসলি কেন? লক্ষ্য করিনি। কি, তুই পিছনে পড়ে গেছিলি? মাধবী মজার ছলে বলল, কাকে দেখে আমার কথা ভুলে গেলি? লতা চমকে উঠল, মাথা নাড়িয়ে বোঝালো, কাউকে না। মাধবী এবং লতা এগিয়ে চলল। রাজ্যে ঘুরে বেড়ানোর ছলে সকলের খোঁজ খবর নেওয়া তাদের কাজ। এটা তারা বেশ কিছুদিন ধরে করে চলেছে। মাধবী মাঝে মাঝে মনে হয় সে রানীর সাথে ঘুরছে তার সেনাপতি হয়ে। একজন ভালো রানীর দায়িত্বই তো রাজ্যের সকলের খোঁজ খবর নেওয়া। হঠাৎ করে লতা এক বাড়ির সামনে এসে দাঁড়ালো। মাধবী জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। লতা ইশারা ঘরের ভিতরের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দিল। মাধবী বাহিরে দাঁড়িয়ে বলল, ভিতরে কেউ আছেন? দরজায় বেশ কয়েকবার কড়া নাড়ল। অন্যদিকে লতা ঘুরে পিছনে তাকালো। কিছু একটা দেখে মাধবীকে বলল, চল। মানে? পরে বলছি, আপাতত চল। মাধবীর হাত ধরে বেরিয়ে গেল। কিছুটা যেতেই মুখোশধারী কিছু লোক সামনে এসে দাঁড়ালো। সবার হাতে তলোয়ার। মাধবী এবং লতা একে অপরের দিকে তাকালো। জনে চোখে চোখে লড়াইয়ের সূচনা করে নিল। শুধু হলো যুদ্ধ। মাধবী এবং লতা তাদের জানা সমস্ত অস্ত্রবিদ্যার প্রয়োগ করে শত্রুকে পরাজিত করল। রাজকন্যাদের কাছে পরাজিত হয়ে মুখোশধারী সবাই পালিয়ে যাচ্ছিল। লতা তাদের পিছু ছুটল। হাতের অস্ত্র ফেলে মাটি থেকে একটি লাঠি তুলে নিয়ে একজনকে লক্ষ্য করে তার পায়ের মধ্যে ফেলল। লোকটি মাটিতে পড়ে গেল। সাথে সাথে গিয়ে লতা তাকে ধরল। পিছনে মাধবীও চলে এলো। লতা তার মুখ থেকে কাপড় ফেলে দিল। রাজ্যের মধ্যে কেউ হবে বলে ধারণা করল লতা। মাধবী বলল, আমাদের আঘাত করছিলে কেন? কেন আমাদের মারতে চাইছো? লোকটি বলল, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে এসেছি। কে তোমাদের লোভ দেখিয়ে আমাদের মারতে পাঠিয়েছে? লোকটি বলল, বিশ্বাস করুন, আমি জানি না। আমাদের সর্দার বলল আপনাদের আক্রমণ করতে হবে, বিনিময়ে কেউ আমাদের অনেক মুদ্রা দিবে। মাধবী কিছু বলতে চাইছিল কিন্তু তাকে থামিয়ে লতা বলল, তোমরা কারা? আর তোমাদের সর্দারকে? আমরা। হ্যাঁ তোমরা? আমরা ডাকাত। রাতের আধারে রাজ্যে হামলা করা আমাদের কাজ। সর্দার একদিন এসে বলল, একটা ভালো কাজ পেয়েছি, যেটা করতে পারলে অনেক মুদ্রা পাওয়া যাবে। রাজমহলে আমরা বেশ কয়েকবার প্রবেশ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তবে এই কাজটি করতে পারলে অনেক স্বর্ণমুদ্রা পাওয়া যাবে। সব রাজমহল থেকে আসবে। আমি এতটুকুই জানি। রাজমহল থেকে কে তোমাদের মুদ্রা দেবে তা জানো না? না, এটা সর্দার জানে। মাধবী ক্ষিপ্ত কণ্ঠে বলল, মিথ্যা বলছো। আমাদের সামনে মিথ্যা। সত্যি করে তার নাম বলো নয়তো। আমি সত্যি জানি না। লতা সাধারণ পোশাকে রাজ্যে বের হয়েছিল, তাই তার কাছে বিশেষ কোন অলংকার নেই। তবুও নিজের গলায় থাকা চিকন স্বর্ণের মালাটি খুলে লোকটির হাতে দিয়ে বলল, স্বর্ণমুদ্রা পাবে তুমি, কিন্তু বিনিময় দিতে হবে। কি বিনিময়? সর্দারের কাছ থেকে তার নামটা শুনে আমাদের জানাতে হবে। বিনিময়ে তুমি স্বর্ণমুদ্রার পাশাপাশি রাজবাড়িতে কাজও পাবে। এবার তুমি ঠিক করো, পাপ করে সারা জীবন অতিবাহিত করবে নাকি ভালোর কাজের বিনিময় পাপ থেকে বেরিয়ে আসবে। লোকটি অনেক ভেবে বলল, আমার প্রাণ সংশয় হবে না, এর নিশ্চয়তা দিলে আমি রাজি। হবে না। এটা রাজকন্যা বিরঙ্গলতার প্রতিশ্রুতি, তোমার সাথে কোন দুর্ঘটনা ঘটবে না। তুমি শুধু আমার কথা মতো কৌশলে কাজটা করো। লোকটি রাজি হয়ে চলে গেল। লতা বলল, আমি তোকে বলেছিলাম শত্রু ঘরে রয়েছে। আমরা যাকে শত্রু ভেবে মৃত্যুদণ্ড দিয়েছি সে আসল অপরাধী ছিল না। মাধবী সম্মতি জানালো। লতা তাকে নিয়ে পুনরায় সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু তাদের হতাশ করে দিয়ে দরজায় তালা ঝুলছিল। কিছুক্ষণ পূর্বে অবধি ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল, সেটা এখন বাহির থেকে বন্ধ। লতা হতাশ গলায় বলল, শত্রু আমার লক্ষ্যে পৌঁছানোর পূর্বে তার নিশানা বদলে নিচ্ছে। লতাকে এত উদ্বিগ্ন দেখে মাধবী জিজ্ঞেস করল, এই বাড়িটি কার? লতা হতাশ গলায় বলল, যে নিজেকে শত্রুরাজ্যের গুপ্তচর দাবি করে মৃত্যুদণ্ড গ্রহণ করেছিল, এটা তার বাড়ি। কি? সে আমাদের রাজ্যের ছিল? হ্যাঁ, কিন্তু সে তো। আমি জানি সে কি দাবি করছিল। তবে তার দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। সে কোন কিছুর বিনিময়ে মিথ্যার আশ্রয় নিয়েছে।
তার মানে তুই বলতে চাইছিস সে রানীর সন্তানের হত্যার জন্য দায়ী নয়? কোনোভাবেই নয়। তাহলে আসল অপরাধী কে? সে যেই হোক না কেন, সে রাজমহলেই রয়েছে। আমার ধারণা আজকে আমাদের উপর হওয়া হামলা তার নির্দেশে হয়েছে। শত্রু আমাদের মধ্যে রয়েছে। মুখোশধারী সে, তাই তো? হ্যাঁ, মাধবী ক্ষিপ্ত কণ্ঠে বলল, মুখোশধারী যেই হোক না কেন খুব তাড়াতাড়ি আমরা তাকে খুঁজে বের করব। তার ভয়াবহ শাস্তি হবে। শাস্তি তো হবেই। আমাদের তাকে কোন অঘটন ঘটার পূর্বে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপাতত রাজমহলে ফিরে যাই। হ্যাঁ চল। মাধবী এবং লতা রাজমহলের উদ্দেশ্যে পা বাড়ালো। কিছুটা পথ যেতে লতার পায়ে কিছু একটা লাগলো। লতা মাটিতে পড়ে যাচ্ছিল, তখন মাধবী তার হাতটা ধরে নিল। লতা মাধবীর দিকে ঘুরে মুচকি হেসে তাকিয়ে রইল। মাধবী হাসি মুখে বলল, সেনাপতি থাকতে রানী মাটিতে মুখ থুবড়ে পড়বে, এটা কল্পনা করাও অসম্ভব। লতা খিলখিলিয়ে হেসে দিল। মাধবী তাতে সমঙ্গ দিল। সমবয়সী হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকে একসাথে কাটানোর ফলে জনের সম্পর্ক খুব গভীর হয়ে উঠেছে। লতা এবং মাধবীর সম্পর্ক এতটাই গভীর যে তাদের ধারণা পৃথিবীর সবকিছু ভুলে গেলেও তারা একে অপরকে স্মৃতির পাতায় রেখে দিবে। হঠাৎ করে লতা মাধবীকে জড়িয়ে ধরল। শান্ত কণ্ঠে বলল, সবসময় আমার সেনাপতি আমার পাশে থাকবে তো? মাধবী মজার ছলে বলল, ভয় হয়? হ্যাঁ হয়, যদি কখনো আমাদের সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। মাধবী লতাকে ছেড়ে দিয়ে পুনরায় খিলখিলিয়ে হেসে দিল। তারপর বলল, ভবিষ্যৎ রানীর তার সেনাপতির উপরে বিশ্বাসটা কমে আসছে মনে হচ্ছে। যেখানে বিশ্বাস কমে যায় সেখানে তো জটিলতা আসবে। না, নিজের উপর থেকে বিশ্বাস কমে যেতে পারে কিন্তু তোর উপর দিয়ে কখনো যাবে না। তুই শুধু আমার বোন নও, বন্ধু, সই, পরিপূরক সবকিছু। তাহলে এত ভয় কিসের? দেখ, রাজত্বের লোভ আমার নেই, সেই লোভে যে তোর সাথে বেইমানি করব সেটা ভেবে ভুল করিস না। আমি জানি শেরপুর রাজ্যের রাজসিংহাসনের একমাত্র যোগ্য উত্তরাধিকারী তুই। তোকে ছাড়া অন্য কাউকে পেলে রাজসিংহাসনও লজ্জা পাবে। জটিলতা তো ক্ষমতার লোভ থেকেই শুরু হয়। তুই কি আমাকে লোভী ভাবছিস? আমি জানি এটার উত্তর তুই খুব ভালোভাবে জানিস। তাহলে ভয় কিসের? আমরা এখন বড় হয়ে গিয়েছি, নিজেদের ভালো খারাপ বুঝতে পারি। সেখানে ভয় কিসের? ছোটবেলা থেকে যতবার পিছিয়ে পড়েছি ততবার তুই তোর হাত বাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছিস, যতবার ভুল সিদ্ধান্ত নিয়েছি ততবার সঠিক সিদ্ধান্ত নিতে শিখিয়েছিস। তাহলে আজ ভয় কিসের? লতা নীরব রইল। মাধবী বলল, নিজের চিন্তা চেতনা রাজ্যের ভালো কাজে প্রয়োগ করুন রানী সাহেবা। মাধবীর বলার ভঙ্গি দেখে লতা হেসে দিল। হাসি ধরে রেখে জন রাজমহলে ফিরল। মাধবী রাজমহলে ফিরতে তার ডাক পড়ল। মাধবী তার পিতা মাতার কক্ষের সামনে গিয়ে বলল, ভিতরে আসব? মন্ত্রী বলল, হ্যাঁ। আমাকে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ, তোমাকে না ডাকলে তো আজকাল তোমার দেখা মেলা ভার। মাধবী চুপ রইল। মন্ত্রী পুনরায় বললেন, সারাদিন রাজকন্যার সাথে ঘুরলে কাজ হবে। এবার নিজের ভালোটা নিয়ে ভাবতে শিখো। আপনার কথার ভাবার্থ? রাজ্যের যেসব ঘটে চলেছে তাতে ভবিষ্যতে রাজসিংহাসন কোন এক কন্যার অধিকার করবে। তো তার জন্য নিজেকে প্রস্তুত করো। তার জন্য আমি নিজেকে কেন প্রস্তুত করব? তুমি এতটা অবুঝ নও। জনসম্মুখে রাজকন্যা বিরঙ্গলতা হলেও তোমরা কিন্তু ফেলনা নও। আমার ভাই বড় হওয়ায় সে রাজা হয়েছে আর তার সন্তান রাজকন্যা। কিন্তু পরবর্তী রাজসিংহাসন অধিকারের লড়াইয়ে তুমিও অংশ নিতে পারবে, কারণ আমিও রাজমাতার পুত্র। আমার কন্যার অধিকার আছে। মাধবী এবারও নীরব রইল। মন্ত্রী বললেন, দেখো, রাজসিংহাসন তোমার পিতার অধিকার ছিল কিন্তু তাকে বঞ্চিত করা হয়েছে। তাই আমি চাই তুমি তোমার পিতার হয়ে যোগ্য জবাব দেও। মার্জনা করবেন আব্বাজান। আপনার এবং মহারাজের মধ্যে লড়াইয়ের মাধ্যমে রাজা নির্ধারণ করা হয়েছে বলে আমি জানি। তুমি ভুল জানো। তাহলে আমি বলবো যোগ্যতার দিক থেকে মহারাজ এগিয়ে ছিল বলে হয়তো বিনা প্রমাণে তাকে রাজা বানানো হয়েছে। তাছাড়া আমাদের ক্ষেত্রেও বলা চলে বিরঙ্গলতা সব দিক থেকে যোগ্য, তাই কোন প্রমাণের প্রয়োজনীয়তা নেই। মাধবী চিৎকার করে। মাধবী নিজের পিতার এরূপ চিৎকার শুনে কিছুটা ভয় পেল, তবে পরক্ষণে নিজেকে সামলে নিল। মন্ত্রী বললেন, নিজের আব্বাজানের মুখে মুখে তর্ক করাটা লতার থেকে শিখেছ তাই তো? মাধবী কিছু বলতে চাইছিল, ইতিমধ্যে মাধবীর আম্মা সেখানে উপস্থিত হল। আম্মার উপস্থিতি পেয়ে মাধবী অনুমতি নিয়ে চলে গেল। মন্ত্রী স্ত্রীর উদ্দেশ্য বললেন, তোমার কন্যাকে বুঝাও। আমি চাই ভবিষ্যৎ রানী আমার কন্যা মাধবীলতা হোক।
এজন্য কন্যা হওয়া সত্ত্বে আমি তাকে বীরঙ্গলতার মতো অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছি। বীরঙ্গলতার সাথে তাকে শুধু শুধু মেলামেশা করতে দেয়নি আমি, এটা তাকে বোঝাও। মন্ত্রী স্ত্রী বললেন, লতার মতো যজ্ঞ মাধবী হতে পারবে না। তাই আমি বলছিলাম। বাক্য সম্পূর্ণ করার পূর্বে মন্ত্রী স্ত্রীর গলায় চেপে ধরল। রাগান্বিত কণ্ঠে বলল, পুত্র তো দিতে পারিসনি, আবার নিজের কন্যার থেকে অন্যের কন্যাকে যজ্ঞ বলছিস। মন্ত্রী স্ত্রীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়ার পর মন্ত্রী তাকে ছেড়ে দিল। মন্ত্রী স্ত্রী গলা ধরে বসে পড়ল। মন্ত্রী বলল, যে কোনো মূল্যে মাধবীকে রাজ সিংহাসনে দেখতে চাই আমি, কথাটা মনে রাখিস। মন্ত্রী চলে গেল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল, কক্ষের মধ্যের এই যন্ত্রণা কবে শেষ হবে। মেঘরাজ রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল। এক যুবককে রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখে মাধবীর কিছুটা সন্দেহ হলো। মাধবী যুবকের পিছনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, রাজবাড়ির আশেপাশে ঘুরঘুর করছেন কেন? রাজকন্যা দেখতে। আনমনে বলল। কি? মেঘরাজ যখন বুঝতে পারল তার পাশে কেউ রয়েছে তখন হকচকিয়ে পাশে ফিরল। কে তুমি? প্রশ্নটা তো আমার করা উচিত। এখানে ঘুরঘুর করছো কেন? চুরি করার মতলব রয়েছে নাকি? তোমার আমাকে দেখে চোর মনে হচ্ছে। তুমি জানো আমি কে? কে? রাজা মেঘরাজ। পিছন থেকে কথাটি প্রতিধ্বনিত হওয়ায় মাধবী এবং মেঘরাজ ঘুরে তাকালো। সামনে লতাকে দেখে মাধবী বুঝল কথাটি লতা বলেছে। মাধবী বুঝতে না পেরে বলল, রাজা? হ্যাঁ, যদিও তিনি নিজে ছাড়া কেউ তাকে রাজা মনে করে না। কথাটি মেঘরাজের গায়ে লাগলো তাই বলল, কি বললে তুমি? আমাকে সবাই রাজা বলে কত সম্মান করে জানো? বেশ সম্মান করে। কাল সচক্ষে প্রমাণ দেখলাম। মেঘরাজ বুঝতে পারল কাল তার বন্ধুর সাথে তর্কাতর্কির কথা বলছে। মেঘ বলল, দেখো ব্যঙ্গ করবে না একদম। লতা বলল, কই? আমার তো মনে হয় না ব্যঙ্গ করলাম। এই তোমরা কারা বলো তো? লতার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘরাজ। হঠাৎ মাধবী মাঝখানে ঢুকে মেঘের সামনে এসে বলল, আপনি এরকম চোখ করে তাকিয়ে আছেন কেন? আর আমরা কারা সেটা আপনাকে বলবো কেন? মেঘ বলল, দেখো তোমার সাথের জনকে ভালোভাবে কথা বলতে বলবে আমার সাথে। মাধবী বলল, ও ভালোভাবে বলেছে কিন্তু আপনি বুঝতে পারেননি। এটা আপনার সমস্যা। মেঘ বলল, তোমরা জনে তো মহা বেয়াদব। লতা বলল, তুমি করে সম্বোধন করছেন আপনি আর বেয়াদব হলাম আমরা? দেখো আমি ছোটদের আপনি করে বলি না। মাধবী মাথায় হাত দিয়ে বলল, আপনি এত বড়? আমি তো যুবক ভাবছিলাম, এখন তো দেখছি কাকাজান বলে ডাকতে হবে। কি? মেঘ। লতা এবং মাধবী একসাথে হেসে দিল। মেঘরাজ রাগান্বিত হয়ে কিছু বলতে যাবে তার পূর্বে লতারা চলে গেল। মেঘ মাথা ঠান্ডা করে বিড়বিড় করে বলল, এখন রেগে গেলে হবে না। বন্ধুদের কথা দিয়েছি রাজকন্যার সাথে সাক্ষাৎ করে আজকে যাব। আজ যে করেই হোক রাজকন্যার সাথে দেখা করে যেতে হবে। আমি সাহায্য করব। লতা ছুটে পালানোর পর কি মনে করে ফিরে এলো, এসে মেঘের বিড়বিড় করে কথাটি শুনতে পেল। মেঘ লতাকে দেখে রেগে গিয়েছিল তবে সাহায্য করার কথাটি শুনে শান্ত হলো। সত্যি রাজকন্যার সাথে দেখা করতে সাহায্য করবে? করব, তবে বিনিময় লাগবে। কি বিনিময়? অস্ত্র চালাতে জানো? মেঘ গর্বের সহিত বলল, বীর যোদ্ধাকে তুমি প্রশ্ন করছো অস্ত্র চালাতে জানে কিনা? মূর্খ রমণী। তাই? বীরযোদ্ধা? কোন সন্দেহ আছে? সন্দেহ তো রয়েছে। তাও মেনে নিলাম। রাজ্যের সেনাপতি বেশ ভালো যোদ্ধা, তার ছেলে হিসাবে মোটামুটি জানো। তাতেই চলবে। কাজের কথা বলো। বলছি। শেষে কিনা আমি বীরযোদ্ধা হয়ে এসব নজরদারি করব? তোমার আমাকে কি মনে হয়? রাজকন্যার সাথে দেখা করতে না চাইলে? না না, দেখা করব। তাহলে কাজটা করুন। করব। এখন রাজকন্যার সাথে দেখা করার সুযোগ করে দেও। আগে কাজ তারপর দেখা। কিন্তু কাজটা তো রাতে করতে হবে। আমি এখন দেখা না করে ফেরত গেলে বন্ধুরা মজা করবে। তার মানে বন্ধুদের বলে দেখা করতে আসলেন? না মানে? যাই হোক, বন্ধুদের গিয়ে বলুন রাজকন্যার সাথে দেখা হয়েছে। সে আপনাকে একটা কাজ দিয়েছে, তারপর আপনার বন্ধুদের সাথে রাজকন্যা দেখা করবে। সত্যি বন্ধুদের সাথেও দেখা করবে। কাজটা করলে তবে। আচ্ছা, আমি কাজটা করে দিব। তাহলে এখন যান। কাজটা করার জন্য প্রস্তুত হন। দেখা করাবে তো? হ্যাঁ। সত্যি? বললাম তো। মেঘ চলে গেল।
লতা রাজমহলে প্রবেশ করে জন প্রহরীকে বলল, আজকে আর যেতে হবে না, চলবে।